মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। রাইচরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তার বয়স 12। লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামচিক্কন ছিপছিপে বালক সে। যশোর জেলায় তার বাড়ি, যাতে কায়স্থ। তার প্রভুরাও কায়স্থ। বাবুদের 1 বছরের একটি ছেলের দেখাশোনার কাজে সাহায্য করাই তার প্রধান কর্তব্য ছিল। বাবুদের বাড়ি ঢুকতেই পুরনো ম্যানেজার তাকে বলল, এই যে রাইচরণ, শোনো, আজ থেকে তুমি এই বাড়ির ছোট কর্তার খাস চাকর, ঠিক আছে? ওনার বয়স তোমার চেয়ে কম হতে পারে, কিন্তু তোমার মনিব তিনি, বুঝেছো? আগে বুঝেছি। হ্যাঁ, ছোট কর্তার পড়ার বই গোছানো, তার সাথে খেলতে যাওয়া, সব এখন তোমার কাজ। এক চুল এদিক ওদিক যেন না হয়, সব তোমাকে সামলাতে হবে। কি পারবে তো? আমি তো ওনার সেবা করতেই এসেছি। ওনার ছায়ার মতো থাকবো আমি। ছোট দাদামণি যেখানে, আমিও সেখানে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। শুরু হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন। সেই শুরু। ছোট কর্তা অর্থাৎ অনুকূলবাবুর সাথে রাইচরণের সম্পর্কটা মণিভৃত্যের গণ্ডি পেরিয়ে কখন যেন বন্ধুত্বের রূপ নিল। দিন যায়, মাস ঘোরে, রাইচরণ বড় হতে লাগলো জমিদার বাড়ির অন্ন খেয়ে। কিন্তু তার মনের পুষ্টি আসত অনুকূলবাবুর ভালোবাসা থেকে। অনুকূল যখন কিশোর থেকে যুবক হলেন, রাইচরণ তখনও তাঁর ছায়াসঙ্গী। অনুকূল যখন পড়াশোনা শেষ করে ওকালতি পাশ করলেন, রাইচরণ তখন তাঁর সাফল্যের নেপথ্যে এক নীরব সাক্ষী। তাদের সম্পর্কটা কেবল মনিবার ভৃত্যের ছিল না, তা ছিল এক আত্মিক বন্ধন। অনুকূলের হাসিতে রাইচরণ তৃপ্তি পেত, আর অনুকূলের বিষণ্ণতায় রাইচরণের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত। অনুকূল যখন পড়তে বসত, রাইচরণ পাখা টানত। অনুকূল যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, রাইচরণ বাইরে দাঁড়িয়ে ঢাল হয়ে পাহারা দিত। অনুকূল যখন ভুল করত, রাইচরণ সেই দোষ নিজের ঘাড়ে নিত। দাদাবাবু, আর দৌড়বেন না, আরে হাঁপিয়ে যাবেন তো। এই নিন জল খান। তুই বড় অদ্ভুত রাইচরণ। মা বকলেও তুই হাসিস, আমি মারলেও তুই হাসিস। হ্যাঁ রে, তুই কি কোনোদিন রাগ করিস না? আপনার ওপর রাগ? ও কথা মুখে আনবেন না দাদাবাবু। আমি তো আপনার ছায়া। ছায়া কি কখনো শরীরের ওপর রাগ করে? রাইচরণ, ওরে রাইচরণ, এই জ্যামিতিটা তো কিছুতেই মিলছে না রে। নে, তুই একটু ধর তো বইটা। বাবু, আমি তো অক্ষর চিনি না, কিন্তু আপনি যখন বই পড়েন, আপনার চোখের দিকে তাকালে আমি ঠিক বুঝতে পারি আপনি পারবেন। হ্যাঁ, নিন একবার চেষ্টা করুন দেখি। ঠিক পারবেন। তুই না থাকলে আমার যে কি হতো। আগে মা ঠিকই বলেন, তুই আমার ডান হাত। রাইচরণ, ওই দেখ, নীল ঘুড়িটা আমার ঘুড়িটাকে কেটে দিল। ধর ওটাকে, ওটা না ধরলে আজ আমি ভাত খাবো না কিন্তু। ওই দেখুন, ওটা কাটেনি, ওটা তো আকাশে আরো উঁচুতে উঠছে। আমি এখনই ছাদের কার্নিস্টপকে ওটাকে ধরে আনছি। এই না, এক্ষুনি পড়ে যাবি তো। তুই পড়ে গেলে আমার সাথে লড়বে কে? হ্যাঁ, হায়, আমরা পুকুর পাড়ে গিয়ে বসি, তুই সেই রাজার গল্পটা বলবি। আরে ওই যে রাজা তার সব ঐশ্বর্য দান করে ফকির হয়েছিল, সেই গল্পটা আপনি রোজ শোনেন। আপনার একঘেয়ে লাগে না? না, আমার মনে হয় ওই রাজাটা আসলে তুই রাইচরণ। তুই বড় অদ্ভুত। কি যে বলেন না। এই রাইচরণ, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় না, একটা ডুব দিয়ে যা। না দাদাবাবু, আমি থাকলে আপনার জামা কাপড় পাহারা দেবে কে? আপনি স্নান করুন, আমি ছড়া বলছি শুনুন। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। রাইচরণ বড় হতে লাগলো এই অটল আনুগত্য নিয়ে।
অনুকূলবাবুও বড় হলেন, ওকালতি পাশ করলেন। রাইচরণ বাড়ির আসবাবপত্রের মতো অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। তবে তার কোনো পদোন্নতি হলো না, সে ভৃত্যই রয়ে গেল। সময়ের চাকা ঘুরল, অনুকূলবাবু এখন জেলা ম্যাজিস্ট্রেট। রায়চরণ, এই রায়চরণ, আগে যাই দাদা বাবু। আরে আমার কোটটা দে। ধুমধাম করে অনুকূলবাবুর বিয়ে হল। রাইচরণ সেই নতুন মা ঠাকুরানীর বিশ্বাসও অর্জন করল। জীবনের প্রতিটি ধাপে তিনি রাইচরণকে পাশে রেখেছেন। রাইচরণ, ঠাকুরকে আমার ওপর বিমুখ। 7 বছর হয়ে গেল, এ ঘর কেন এখনো খা খা করছে বলতে পারিস? মা, অধৈর্য হবেন না, ঠাকুর ঠিক পাঠাবেন। আমি জানি খোকা বাবু আসবেই। আমি কালই সিদ্ধেশ্বরী তলায় পুজো দিয়ে আসবো, আর সে এলে আমি তাকে কোলে করে পুরো পাড়া ঘুরিয়ে দেখাবো একেবারে। অবশেষে সেই দিন এলো। গিন্নিমার কোল আলো করে এলো এক পুত্র সন্তান। মা ঠাকুরানী ঘরে আসার পর অনুকূলবাবুর ওপর রাইচরণের আগের অধিকার যতটা কমে গিয়েছিল, এবার অনুকূলবাবুর পুত্রের ওপর তার থেকেও বেশি পরিমাণ অধিকার সে লাভ করল। পুরো বাড়িতে উৎসবের মেজাজ। রাইচরণের আনন্দ যেন সবার চেয়ে বেশি। সে তার পুরনো মনিবের ছেলের দায়িত্ব নিল নতুন উদ্যমে। সে এমনভাবে খোকাবাবুকে দোলায়, এমনভাবে তাকে দুহাতে ওপরে তুলে ধরে, তার মুখের কাছে এসে এমনভাবে মাথা নাড়াতে থাকে, কোনো উত্তরের অপেক্ষা না করেই এমনভাবে তার সাথে কথা বলতে থাকে যে বাচ্চাটিও রাইচরণকে দেখলেই তার কাছে যেতে চায়। রাইচরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায়ে অনুকূলের পুত্রকে তার জন্মের পর থেকেই সম্পূর্ণরূপে করায়ত্ত করে নিল। রাইচরণ এখন আর কেবল চাকর নয়, সে নতুন খোকাবাবুর ঘোড়া, তার চন্ন, তার সব কিছু। যাচ্ছি দাদামণি, যাচ্ছি। আপনার এই বুড়ো ঘোড়া আজ আপনাকে 7 সমুদ্র 13 নদী পার করিয়ে দেবে একেবারে। যাচ্ছি। আপনি শক্ত করে ধরুন। আপনার এই বুড়ো ঘোড়া কিন্তু আজকে অনেক দূর যাবে। এই সুখের দিনগুলো যেন রূপকথার মতো ছিল। রাইচরণ খোকাবাবুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না। ছেলেটি যখন হামাগুড়ি দিয়ে ঘরের চৌকাঠ পার হয়ে যেত এবং কেউ তাকে ধরতে এলে খিলখিল করে হাসতে হাসতে অন্য জায়গায় সরে গিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করত, তখন রাইচরণ তার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখে অবাক হয়ে যেত। সব বাচ্চাই যে এমনটা করে থাকে সেটা রাইচরণ কিছুতেই বিশ্বাস করত না। অনুকূলের স্ত্রীকে বলতো, মা, তোমার ছেলে বড় হলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে, দেখো। অবশেষে শিশু যখন টলমল করে চলতে আরম্ভ করল এবং যখন মাকে মা, পিসিকে পিচি এবং রাইচরণকে চন্ন বলে ডাকতে শুরু করল, তখন রাইচরণ সেই অবিশ্বাস্য খবর সবাইকে বলে বেড়াতে লাগলো। জানো, খোকা বাবু মাকে বলে মা, পিসিকে বলে পিসি, কিন্তু আমাকে বলে চন্ন। কি আশ্চর্য বলে দেখি। কিছুদিন বাদে মুখে দড়ি দিয়ে রাইচরণকে ঘোড়া সাজতে হলো এবং মল্ল সেজে কুস্তি করতে করতে হেরে গিয়ে পড়ে না গেলে সে এক ধুমধুমার কাণ্ড বেঁধে যেত। খোকাবাবু যখন ভাত খেতে চাইতো না, রাইচরণ তাকে চাঁদ দেখাতো, গাছ দেখাতো। কিন্তু এক কালবৈশাখী ঝড় যে ওত পেতেছিল সেটা রাইচরণ টেরই পায়নি। এই সময় পদ্মা তীরের এক জেলায় অনুকূল বদলি হয়ে এলেন। অনুকূল তাঁর ছেলের জন্য কলকাতা থেকে একটা ঠেলা গাড়ি নিয়ে এলেন। সাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি, হাতে সোনার বালা এবং পায়ে দুগাছি মল পরিয়ে রাইচরণ নবকুমারকে দুবেলা গাড়ি করে হাওয়া খাওয়াতে নিয়ে যেত।
দেখতে দেখতে বর্ষাকাল এলো। ক্ষুধার্ত রাক্ষসী পদ্মা গ্রাম, বাগান, শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুড়তে লাগল। বালির চরের কাশবন আর বনঝাউও জলে ডুবে গেল। পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে 10 দিক ছেয়ে গেল। সেদিন বিকেলে মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রাইচরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকতে চাইল না। তার গাড়িতে চড়ে বসল। রাইচরণ ধীরে ধীরে গাড়ি ঠেলে নদীর তীরে এসে পৌঁছল। নদীতে একটাও নৌকা নেই, মাঠে একজনও লোক নেই। মেঘের ফাঁকে তখন নির্জন নদী তীরের পরপারে আকাশে আলোর সমারোহে সূর্যাস্তের আয়োজন চলছে। সেই নিস্তব্ধতার মধ্যে নবকুমার হঠাৎ একটা কদম গাছের দিকে আঙুল দেখিয়ে ফুল এনে দেওয়ার জন্য বায়না ধরল। একটু দূরে কাদা পেরিয়ে একটা কদম গাছের উঁচু ডালে কতগুলো ফুল ফুটেছিল। সেই ফুল এখন খোকাবাবুর চাই। 2-4 দিন আগেই রাইচরণ কাঠির মধ্যে কদম ফুল গেঁথে তাকে কদম ফুলের গাড়ি বানিয়ে দিয়েছিল। তাতে দড়ি লাগিয়ে টেনে সে এত আনন্দ পেয়েছিল যে রাইচরণকে আর লাগাম পরে ঘোড়া হতে হয়নি। সহিসের পদে তার পদোন্নতি ঘটেছিল। সে আজ বায়না করেই চলল। দেখো দেখো, ওই দেখো পাখি, ওই যে ওরে উড়ে গেল। আয় রে পাখি, আয় আয়। আমি যাব না। ওই যে চাই, আমি এখানে থাকবো না খোকা বাবু, ওদিকে যাওয়া যাবে না, মা বকবেন। দেখো দেখি তোমার কাপড়ে কাদা লেগে একেকার। চলো চলো চলো, ঘরে ফিরি চলো। বৃষ্টি নামলে একবারে হাসতো রাখবে না। চলো চলো ঘরে ফিরি, চলো। না না না, আমন করে না। চলো চলো চলো, ঘরে ফিরি। না তবে তবে তুমি গাড়িতে বসে থাকো কেমন? আমি চট করে ফুলটা তুলে আনছি। খবরদার জলের ধারে কিন্তু যেও না। আমি এক্ষুনি আসছি। অন্য কথা বলে রাইচরণ ভোলাবার চেষ্টা করেও পারল না। যে ছেলের ভবিষ্যতে জজ হওয়ার কোনো সম্ভাবনা আছে, তাকে এত সামান্য উপায়ে কি ভোলানো যায়? তাছাড়া কাল্পনিক জিনিস দিয়ে বেশিক্ষণ কাজ চলেও না। হাঁটুর ওপর কাপড় তুলে কদম গাছের দিকে চলল রাইচরণ। আর ওই যে জলের ধারে যেতে বারণ করে গেল রাইচরণ, তার জন্যই তার খোকাবাবুর মন কদম ফুল থেকে এবার সরে গিয়ে সেই জলের দিকেই গেল। খলখল শব্দে বয়ে চলা নদী যেন লক্ষ লক্ষ ছোট শিশুর মতোই কোনো এক বড় রাইচরণের নিষেধ না মেনে খোকাবাবুকে হাতছানি দিয়ে দ্রুত বেগে ছুটে পালাচ্ছে। তখন রাইচরণের খোকাবাবু গাড়ি থেকে আস্তে আস্তে নেমে জলের ধারে গিয়ে লম্বা একটা ঘাস কুড়িয়ে তাকে ছিপ কল্পনা করে ঝুঁকে পড়ে মাছ ধরতে লাগে। কয়েক মুহূর্তে পৃথিবীটা এবার উল্টে গেল। রাক্ষসী পদ্মা যেন ওত পেতেছিল। একটা বিশাল ঢেউ পাড়টাকে জাপটে ধরল। কোনো আর্তনাদ নেই, কোনো বাঁচার লড়াই নেই। শুধু এক নিমেষে বিপুল জলরাশি সব গ্রাস করে নিল। একবার ঝপ করে একটা শব্দ হলো, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন কত শব্দই তো শোনা যায়। রাইচরণ ধুতির কোঁচড় ভরে কদম ফুল তুলল। গাছ থেকে নেমে হাসি মুখে গাড়ির কাছে এগিয়ে আসতে লাগলো। এই যে দেখো কত ফুল। ও খোকাবাবু, খোকাবাবু, খোকাবাবু। কিন্তু পাড়ের কাছে এসে দেখলো কেউ নেই। চারিদিকে চেয়ে কোথাও কাউকে দেখতে না পেয়ে মুহূর্তে তার রক্তহীন হয়ে গেল। চোখে সে ধোঁয়াশা দেখল। খোকাবাবু, খোকাবাবু, কোথায় কোথায় তুমি? দোহাই ভগবান, এমন ঠাট্টা করবেন না। খোকাবাবু, লক্ষ্মী লক্ষ্মী দাদা বাবু আমার, খোকাবাবু,
ভাঙা বুকের মধ্যে থেকে প্রাণপণ চিৎকার করে ডাক উঠে এলো, কিন্তু চন্ন বলে কেউ উত্তর দিল না। দুষ্টুমি করে কোনো শিশুর কণ্ঠ হেসে উঠল না। কেবল পদ্মা আগের মতোই একই রকম ভাবে খলখল ছলছল শব্দে ছুটে যেতে লাগলো, যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দেওয়ার মতো সময় যেন তার এক মুহূর্ত নেই। রাইচরণ নদীর কিনারায় পড়ে রইল। তার হাতে তখনও সেই কদম ফুল, যে ফুলের জন্য সে খোকাবাবুকে একলা ছেড়েছিল, সেই ফুলই এখন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে বিঁধছে। খোকাবাবু নেই, শুধু তার এক পাটি ছোট জুতো চরের ওপর পড়ে আছে। ঝড় শুধু বাইরে ওঠেনি, ঝড় উঠেছিল অনুকূলবাবুর অট্টালিকার ভেতরেও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, কিন্তু খোকাবাবু আর রাইচরণ ফেরেনি। মা ঠাকুরানী চারিদিকে লোক পাঠালেন, কিন্তু পদ্মার সেই বিশাল চরে অন্ধকারের মাঝে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক তখনই ঘরের দরজায় একটা দীর্ঘ ছায়া এসে দাঁড়ালো। ভিজে কাদামাখা বিধ্বস্ত রাইচরণ। খোকা, আমার 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 খোকা কোথায় রাইচরণ? হ্যাঁ, তুই তুই একা কেন? আমার মানিক কোথায়? কোথায় আমার মানিক? মা, মা, খোকা বাবু, আমি জানি না, জানি না আমি মানে? জানি না। কি বললি তুই? কি বলছিস? জানিস না? তুই তুই কি ওকে ফেলে দিয়েছিস? তুই তুই আমার কোল খালি করেছিস। আমি জানি না, বল তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না। রাইচরণ, উঠে দাঁড়া, সত্যি কথা বল, কি হয়েছিল ওখানে? আমি জেলা ম্যাজিস্ট্রেট, আমার কাছে লুকোবি না। বাবু, খোকা বাবু ওই ওই তীরের কদম ফুল চাইলেন। আমি ওনাকে গাছের তলায় দাঁড় করিয়ে ফুল আনতে গেলাম। মাত্র কয়েক পা দূরে ফুল আনতে গেলাম, আর ডালটা ভেঙে ফুল নিয়ে যখন ফিরলাম, দেখলাম জায়গাটা একেবারে ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। কিচ্ছু নেই আমার খোকা বাবু। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা না, মিথ্যে কথা। ও চুরি করেছে, ও চুরি করেছে, নয়তো ওকে জলে ফেলে দিয়েছে। ও চোর, ও চোর। এই রাইচরণ, তুই এ বাড়ির সবকিছু জানতিস। তুই জানতিস তোর বাবু ম্যাজিস্ট্রেট, তাই কি তুই হিংসায় আমার ছেলেটাকে শেষ করলি? আমি আপনাদের নুন খেয়েছি মা। খোকা বাবুকে আমি নিজের হাতে কোলে করে মানুষ করেছি। আমি কি নিজের কলিজা চিড়ে জলে ফেলতে পারি মা? বিশ্বাস করুন, আমি শুধু ফুলটা আনতে গেছিলাম। আমি আর কিছু জানি না। বিশ্বাস? রাইচরণ, বিশ্বাস তো তুই আজ পদ্মার চরে কবর দিয়ে এসেছিস। 7 বছরের প্রতীক্ষার পর পাওয়া ছেলে আমার, আর তুই তাকে রক্ষা করতে পারলি না। আমি চাইলেই এখনই তোকে খুনের দায়ে হাজতে পড়তে পারি। দিন বাবু, আমায় ফাঁসি দিন। মুখ আর কাউকে আমি দেখাতে চাই না। খোকা বাবু ছাড়া এই পৃথিবীতে রাইচরণের আর কি কাজ থাকতে পারে? দিন বাবু, দিন, আমাকে গারদে দিন। রাইচরণ, শোন, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে।
তুই যত টাকা চাস আমি তোকে দেব, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে, আমি কিছু জানি না রায়চরণ। মা, আমি কিচ্ছু জানি না। ওগো ওগো ওকে তুমি জেলে দাও গো, ওকে জেলে দাও। ও ও আমার জীবনটা মরুভূমি করে দিল, ও রাক্ষস, ও খুনি। রাইচরণ কোনো প্রতিবাদ করল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগলো, সত্যিই কি সে দোষী নয়? সে কেন খোকাবাবুকে একা রেখে ফুল আনতে গেল? এই অপরাধ বোধ আর তাকে গিন্নিমার চোর অপবাদ, এই দুটো মিলে তাকে সাপের চেয়েও বেশি দংশন করতে লাগলো। যদিও সকলেই মনে মনে বুঝল যে এই কাজ পদ্মারই, তবু গ্রামের প্রান্তে আজকাল একদল বেদে দেখা যায়। তাদের প্রতিও সন্দেহ রয়ে গেল। কিন্তু মা ঠাকুরানীর মন থেকে রাইচরণের প্রতি সন্দেহ গেল না। অনুকূলবাবু তাঁর স্ত্রীর মন থেকে রাইচরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করবার অনেক চেষ্টা করেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, তোমার কেন মনে হয় রায়চরণ আমাদের খোকাকে চুরি করেছে? কেন সে এমন জঘন্য কাজ করবে? কেন? কারণ কারণ খোকার গায়ে যে সোনার গয়না ছিল। শেষে অনুকূলবাবু রাইচরণকে বললেন, রায়চরণ, তোকে আমি পুলিশে দেব না, কিন্তু কিন্তু তোকে আজই এই বাড়ি ছাড়তে হবে। এই বাড়ির সীমানায় তোর ছায়া যেন আর কোনোদিন না পড়ে। তুই চলে যা। বাবু, আমি আমি কোথায় যাব? কোথায় যাব আমি? আপনাদের ছাড়া তো আমার আর কেউ নেই। তুই দূর হ, এখনই দূর হ আমাদের চোখের সামনে থেকে। তুই তুই আমার অভিশাপ নিয়ে যা রাইচরণ। তোরও যেন কোনো দিন ঘর না ভরে, তুইও যেন এভাবেই পথে পথে কেঁদে মরিস। রাইচরণ বেরিয়ে এল। তার হাতে তখনও সেই দুমড়ানো মুচড়ানো কদম ফুলগুলো। অন্ধকার বৃষ্টির মধ্যে সে মিলিয়ে গেল। কেউ জানল না একনিষ্ঠ ভৃত্যের কপালে আজ থেকে চোরের কলঙ্ক লেগে গেল চিরকালের জন্য। যে নদী তার খোকাবাবুকে নিয়েছে, সেই নদীর মতোই তার জীবনটাও আজ থেকে দিশেহারা। পদ্মা তীর থেকে নিজের ভিটে পথটা খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু রাইচরণের মনে হচ্ছিল সে যেন অনন্তকাল ধরে হাঁটছে। সে যখন নিজের গ্রামে ঢুকল তখন চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার কানে তখনও পদ্মার সেই রাক্ষসী ঢেউয়ের শব্দ আছড়ে পড়ছে। হ্যাঁ, কে কে ডাকে? নিবারণ। হ্যাঁ হ্যাঁ। রাইচরণ, এ কি ছিঁড়ি হয়েছে তোর? চুল দাড়ি সব একেবারে জট পাকানো, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। তুই কি সাঁতরে এলি নাকি রে? নিবারণ, পদ্মা পদ্মা সব নিয়ে নিল রে। হ্যাঁ? আমাকে ফাঁকি দিয়ে খোকা বাবুকে নিয়ে চলে গেল রে। কি বলছিস তুই? খোকা বাবু নেই? বাবু তোকে আস্ত রেখেছে? তুই পালালি কি করে? পুলিশ তো তোকে খুঁজে বেড়াবে। আমি আমি পালাইনি নিবারণ, আমি পালাইনি রে। আমাকে তাড়িয়ে দিল রে, তাড়িয়ে দিল। বাবু বললেন আমার মুখ দেখলে ওনার ছেলের কথা মনে পড়ে। আমি চোর নই, আমি চোর নই, চোর নই। শুধু শুধু আমি ফুল, আমি শুধু ফুল আনতে গেছিলাম, আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। তুই এখন ঘরে যা, বৌমা আছে, যা তার কাছে যা।
এভাবে কাঁদিস না, তুই এখন যা। এতকাল রাইচরণের সন্তান হয়নি, হওয়ার আশাও ছিল না। কিন্তু দৈবক্রমে এবার হঠাৎই 1 বছর যেতে না যেতেই রাইচরণের স্ত্রী একটু বেশি বয়সেই গর্ভবতী হল এবং একটি ছেলের জন্ম দিয়েই সে মারা গেল। এই সদ্যজাত শিশুটিকে রাইচরণ সহ্য করতে পারল না একদম। তার মনে হলো এ যেন ছল করে তার খোকাবাবুর জায়গা দখল করতে এসেছে। সে মনে করল প্রভুর একমাত্র ছেলেকে জলে ভাসিয়ে তার নিজের ছেলেকে নিয়ে থাকাটা হয়তো অন্যায় হবে, পাপ হবে। মাহারা সদ্যজাত বাচ্চাটাকে তার বাবাও বুকে যখন তুলে নিল না, তখন রাইচরণের বিধবা বোনই তাকে কাছে টেনে নিল। তার নাম দিল ফেলনা। নয়তো বাচ্চাটি হয়তো অবহেলায় অযত্নে বেশি দিন বাঁচতও না। তবে বাবার অবহেলা সত্ত্বেও ছেলেটি পিসির কাছে বড় হতে হতেই কিছুদিন বাদে চৌকাঠ পেরোতে আরম্ভ করল। এমনকি সব রকম নিষেধ না মেনে নিজের চাতুর্য দেখাতে শুরু করল। একদিন যখন ফেলনার কান্না রাইচরণের কানে যেত, রাইচরণের বুকটা ধড়াস করে উঠত। তার মনে হতো খোকাবাবু যেন রাইচরণকে দেখতে না পেয়ে কাঁদছে। যথাসময় এই ছেলেও পিসিকে পিসি বলে ডাকল, আর সেই ডাক কানে যেতেই রাইচরণ নিজেকে আর ধরে রাখতে পারল না। মানুষ যখন অসহ্য শোকে পাথর হয়ে যায়, তখন সে মিথ্যের মধ্যেই নিজের বাঁচার রসদ খোঁজে। রাইচরণের শোকাতুর মনও বিশ্বাস করতে চাইল যে ঈশ্বর তার খোকাবাবুকে ফিরিয়ে দিয়েছে। এ এক অদ্ভুত আত্মপ্রবঞ্চনা। তার মনে হলো, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়তে পারেনি দেখছি। সে আমার ঘরে এসেই জন্ম নিয়েছে। দেখ 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 নিবারণ, দেখ দেখ সেই চোখ, সেই চোখ, সেই কান্নার আওয়াজ, একেবারে সেই। কার চোখ? আমার খোকাবাবু, খোকাবাবু। আরে বাচ্চাদের সবার চোখ তো একই রকম হয়। না না না, কখনো নয়, কখনো নয়। হাসছে হাসছে, দেখ দেখ দেখ, ঠিক আমার খোকাবাবুর মতো। নিবারণ, নিবারণ রে, সে ফিরে এসেছে রে, ফিরে এসেছে আমার কাছে। ওরে বাবা রে, কি আনন্দ যে হচ্ছে আমার। এ তুই কি পাগল হলি রাইচরণ? আরে এ তোর নিজের রক্ত, তোর ছেলে। একে মানুষ করার কথা ভাব রাইচরণ, একে মানুষ করার কথা ভাব। ওসব জমিদার বাড়ির ভূত এখন মাথা থেকে নামাতো। খবরদার নিবারণ, ও আমার ছেলে নয়, ও খোকাবাবু, ও মনিব। আমি 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 ও চাকর, চাকর মাত্র। ওকে আমি আর কাদার চরে ফেলে রাখবো না, না না না, আর ফেলে রাখবো না। ওকে আমি রাজপুত্তুর বানাবো, যে রাজার সম্পদও হারিয়েছে। চরণ, আমি তা ফিরিয়ে দেব। হ্যাঁ, ঠিক ফিরিয়ে দেব। যা পারিস কর। রাইচরণের এই বিশ্বাসের সপক্ষে কতকগুলো অকাট্য যুক্তি ছিল। প্রথমত, খোকাবাবু যাওয়ার 1 বছরের মধ্যেই ফেলনার জন্ম। দ্বিতীয়ত, এতকাল পরে হঠাৎ যে তার স্ত্রীর গর্ভে আবার সন্তান এলো, তা কখনোই তার স্ত্রীর নিজের গুণে হতে পারে না। তৃতীয়ত, যে সকল লক্ষণ থাকলে ভবিষ্যতে জজ হওয়ার সম্ভাবনা থাকে, তার অনেকগুলো এরও আছে। যেমন ওই যে খোকাবাবুর মতোই এও হামাগুড়ি দেয়, টলমল করে চলে, আর পিসিকে পিসি বলেই ডাকে। মা ঠাকরুনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়লে রাইচরণ অবাক হয়ে মনে মনে ভাবল, মায়ের মন তো ঠিক বুঝতে পেরেছিল তার ছেলেকে কে চুরি করেছিল। এতদিন ফেলনাকে অযত্ন করেছিল বলে খুব অনুতাপ হলো রাইচরণের। তারপর থেকে ফেলনাকে রাইচরণ নিজের হাতে এমন করে মানুষ করতে লাগলো যেন সে বড় ঘরের ছেলে। গ্রামের লোক দেখে রাইচরণ একনিষ্ঠ পিতা, যে নিজের হাড়মাস জল করে ছেলেকে মানুষ করছে।
কিন্তু রাইচরণের অবচেতনে খেলা করে অন্য এক সত্য। সে তার নিজের ঔরসজাত সন্তান ফেলনার মধ্যে খুঁজে পেয়েছে তার হারানো মনিবকে। শিশুর কাছে আবার সে ধরা দিল, আর তারপর রাইচরণ নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিল। নিজে তালিমারা ধুতি পরে কাটালো, নুন ভাত খেয়ে দিন গুজরান করল। কিন্তু খোকাবাবুর জন্য সাটিনের জামা, জরির টুপি আনল। মৃত স্ত্রীর গয়না গলিয়ে চুড়ি এবং বালা বানিয়ে পরিয়ে দিল খোকাবাবুর মতো। পাড়ার কোনো ছেলের সঙ্গে তার ছেলেকে খেলতেও দিত না রাইচরণ। রাত দিন নিজেই ফেলনার সঙ্গে খেলত সে। পাড়ার ছেলেরা ফেলনাকে নবাবপুত্র বলে ঠাট্টা করত, আর বড়রা, দেশের লোক রাইচরণের এমন পাগলের মতো আচরণে আশ্চর্য হয়ে গেল। রাইচরণ, হে রাইচরণ, বলি ছেলেটাকে কি তুই মাথায় তুলবি নাকি? এ নিজের বাপকে নাম ধরে ডাকছে, চন্ন বলছে, আর তুই হাসছিস? আরে শাসন কর, তোর ছেলে তো দুদিনে বকে যাবে। বাবা, শাসন করার সাধ্য কি আমার আছে রে নিবারণ? হ্যাঁ, হলো বড় ঘরের রক্ত রে, ওর কপালে রাজ তিলক আছে, ম্যাজিস্ট্রেট হবে ও। হ্যাঁ, দেখিস। তুই কি পাগল হয়েছিস? নিজের ছেলেকে এভাবে পর করে রাখছিস আর মনিপ মনিপ করে মরছিস। তোর এই বাড়াবাড়ি একদিন তোর কাল হবে, আমি বলে দিলাম, দেখিস। কাঁদছে, আমি যাই। কি হলো খোকাবু, কি হলো? চন্ন খিদে পেয়েছে, ভাত দাও। এই যে বাবা, এই না, আমি তোমার জন্য সামান্য ওই ঘি আর গরম ভাত রেখেছি, খাও বাবা, খাও। তুমি খাবে না চন্ন? না, তুমি খাও। তোমার খাওয়া দেখলে আমার এমনি পেট ভরে যায়। হ্যাঁ, ভগবান, এই ছেলেটার শরীরটা যেন রাজপুত্রের মতো থাকে, আমার মতো শক্ত রুক্ষ এমনটা যেন না হয়। আমি মাঠ থেকে ঘুরে আসি, কেমন? তুমি খাও। আচ্ছা। খাও। হে রাইচরণ, হ্যাঁ? এই জ্বরে যে তোর গা একেবারে পুড়ে যাচ্ছে রে। এই বৃষ্টিতে কেন তুই মাঠে কোদাল পাড়তে গেলি? হ্যাঁ, যা গিয়ে ঘরে শুয়ে থাক। না রে নিবাল, না, কাল ফেলনার স্কুলের মাইনে দিতে হবে যে, ওকে ক্লাস থেকে বের করে দিলে ওই অপমান সহ্য করতে পারবে না রে। ও যে বড় ঘরের রক্ত। সে আবার এক জিনিস। আমি চাষাবুষো মানুষ, আমি শুধু ওর পথের কাঁটা সরিয়ে দেব। দেখতে দেখতে ফেলনার স্কুলে যাওয়ার বয়স হলো। রাইচরণ নিজের জমি জমা সব বিক্রি করে ছেলেকে নিয়ে কলকাতায় পাড়ি দিল। সেখানে বহু কষ্টে একটা চাকরি জোগাড় করে ফেলনাকে স্কুলে ভর্তি করল। নিজে যেমন তেমন করে থেকে খেয়ে ছেলের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শিক্ষার ব্যবস্থা করতে কোনো ত্রুটি রাখল না। সে মনে মনে বলতো, খোকা বাবু, তুমি ভালোবেসে আমার ঘরে এসেছো বলে যে তোমার কোনো অযত্ন হবে তা আমি হতে দিচ্ছি না। এমনি করে 12টা বছর কেটে গেল। ছেলেটি পড়াশোনাতে যেমন ভালো হয়েছে, তেমনি দেখতে শুনতেও বেশ হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ হয়েছে। চুলের বিন্যাসের প্রতি তার যথেষ্ট নজর হয়েছে। শহুরে আদব কায়দার হাওয়া গায়ে লেগে এবং অবশ্যই রাইচরণের দৌলতে তার মেজাজটাও বেশ সুখী ও শৌখিন হয়েছে। অর্থাৎ সে যথেষ্টই বিলাসী আর বেশ ভালোই উদ্ধত হয়ে উঠতে লাগল। ফেলনা ভাবত তার বাবা হয়তো কোনো গুপ্তধনের মালিক, নয়তো এককালে নিশ্চয়ই খুব বড় লোক ছিল। রাইচরণ তার ভুল ভাঙাত না। সে দিনরাত খাটত। বর্ষায় ভিজে, রোদে পুড়ে সে শুধু পয়সা জমাত ফেলনার কলেজের জন্য, তার কোট প্যান্ট আর দামি জুতোর জন্য। তবে ফেলনা কিন্তু তার বাবাকে ঠিক পুরো বাবার মতো মনে করতে পারত না, কারণ রাইচরণ
বাবার মতো স্নেহ করলেও সেবা করত এক ভৃত্যের মতোই। ফেলনাকে সে তার বাবুর বাড়ির আর এক মনিব হিসেবেই দেখত। এছাড়া তার আর একটা দোষ ছিল, সে যে ফেলনার বাবা এ কথাটা সে সকলের কাছেই গোপন রেখেছিল। ফেলনা তাকে ভালোবাসত ঠিকই, তবে সেই ভালোবাসায় অনেকটাই অনুগ্রহ মিশে থাকত। আর কলকাতায় যে ছাত্রনিবাসে ফেলনা থাকত, সেখানকার অন্যান্য ছাত্ররা স্নেহবৎসল সরল সাধাসিধে রাইচরণকে ভালোবাসলেও তার গ্রাম্য স্বভাবের জন্য তাকে নিয়ে সবসময় ঠাট্টা মশকরা করত। বাবার আড়ালে ফেলনাও যে সেই ঠাট্টায় যোগ দিত না, তা কেউ বলতে পারে না। উফ, আমার বন্ধুরা তোমায় নিয়ে হাসাহাসি করে। ওরা ভাবে তুমি আমার বাড়ির কোনো পুরনো চাকর। কেন এমন চাষাভুষো সেজে আসো? লজ্জা কিসের গো? আমি তো তোমার চাকরি। তুমি মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, জজ ম্যাজিস্ট্রেট হতে হবে তো। আচ্ছা, তোমার কাছে এত টাকা আসে কোত্থেকে? ও সব সময় ভাবতে হবে না। তোমার সম্পদ তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি মাত্র। তুমি শুধু পড়াশোনা করো। হ্যাঁ, এই অধম বাপের দিকে তোমায় তাকাতে হবে না। রাইচরণেরও বয়স বাড়তে থাকে। তার শরীরে এখন আর আগের মতো অত জোর নেই, তার কাজেও তেমন মন নেই, কেবলই ভুল হয়ে যায়। কিন্তু মনিব এসব মানবে কেন? বার্ধক্যের অজুহাতে কাজে গাফিলতি তো সে মানবে না। তার মনিব, তার প্রভু কাজকর্মে দোষ ধরে, বিরক্তি প্রকাশ করে। এদিকে রাইচরণ তার দেশের জমিজমা বিক্রি করে যে নগদ টাকা সংগ্রহ করে এনেছিল, এতদিনে এবার তাও নিঃশেষ হয়ে গেল। কাজেই সেবাতেও গাফিলতি ধরা পড়ে আজকাল। অতএব সাজ পোশাকের অভাব নিয়েও ফেলনা আজকাল সবসময় খুঁতখুঁত করতে আরম্ভ করেছে। এরপর হঠাৎ একদিন রাইচরণ কলকাতায় কাজে জবাব দিয়ে ফেলনার হাতে কিছু টাকা দিয়ে বলল, একটু দরকার পড়েছে। হ্যাঁ, আমি কিছুদিনের জন্য দেশে যাচ্ছি। কিন্তু রাইচরণ সোজা গিয়ে উপস্থিত হল বারাসতে অনুকূলবাবুর বাড়িতেই। অনুকূলবাবু তখন সেখানকার মুনসেফ ছিলেন। তাঁদের আর দ্বিতীয় সন্তান হয়নি। গৃহিণী এখনো সেই প্রথম পুত্রের শোক কাটিয়ে উঠতে পারেননি। একদিন সন্ধ্যার সময় অনুকূলবাবু কাছারি থেকে এসে বিশ্রাম করছেন এবং গিন্নিমা এক সন্ন্যাসীর কাছ থেকে সন্তান কামনায় অনেক টাকার বিনিময়ে একটা শিকড় ও আশীর্বাদ কিনছেন। এমন সময় সেই উঠোনে গিয়ে দাঁড়ালো রাইচরণ। জয় হোক মা। কে রে? পেন নাম কর্তা। আমি রাইচরণ। আরে রাইচরণ জি, কেমন আছিস? হায় আয় আয় আয়, এসেছিস যখন এবার এখানে থেকে যা, কেমন? আবার বহাল হয়ে যা তোর পুরনো পদে। হ্যাঁ, কি বলিস? মা ঠাকুরুনকে একবার পেন নাম করতে চাই। আয় আয়, চল চল, ভেতরে চল তবে। রাইচরণকে সঙ্গে করে অনুকূলবাবু অন্তঃপুরে নিয়ে গেলেন। তবে মা ঠাকরুন রাইচরণকে দেখে মোটেই খুশি হলেন না। তিনি যে আজও তাঁর ছেলের শোক ভুলতে পারেননি, তাই প্রসন্ন মনে রাইচরণকে তিনি সমাদর করলেন না। কিন্তু রাইচরণ সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করে হাত জোড় করে বলল, প্রভু, মা, আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পদ্মা নয়, অন্য আর কেউ নয়। আমি সেই অধম। এই, দেখলে দেখলে তুমি আমি 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 কি বলেছিলাম? হ্যাঁ, দেখলে? বলিস কি রাইচরণ? কোথায় সে? আগে আমার কাছেই আছে। আমি পরশুদিন নিয়ে আসবো।
সেদিন রবিবার, কাছারি নেই। সকাল থেকেই অনুকূলবাবু ও তাঁর স্ত্রী দুজনে উন্মুখ হয়ে পথ চেয়ে বসে আছেন। 10টার সময় ফেলনাকে সঙ্গে নিয়ে রাইচরণ এসে উপস্থিত হল। সময় যেন এক পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে। 20 বছর আগে যে বাড়ি থেকে রাইচরণ চোরের অপবাদ নিয়ে বেরিয়ে গিয়েছিল, আজ সেই বাড়ির গেটে যে রাইচরণ আবার এসে দাঁড়িয়েছে, সে এক ভগ্নস্তূপ। তার শরীর নুইয়ে পড়েছে, দৃষ্টি ঝাপসা। সাথে রয়েছে এক দীর্ঘদেহী সুপুরুষ যুবক, ফেলনা, যার পরনে দামি কোট, চোখে আধুনিকতার অহংকার। তাদের দেখেই অনুকূলবাবুর স্ত্রী আর একটাও কথা না বলে, কোনো প্রশ্ন, কোনো বিচার না করে ফেলনাকে কাছে টেনে নিয়ে দুহাতে বুকের কাছে জড়িয়ে ধরলেন। তারপর ফেলনাকে তাঁর কাছে বসিয়ে তার সারা গায়ে হাত বুলিয়ে আদর করে দিতে লাগলেন। তাকে স্পর্শ করে তার ঘ্রাণ নিয়ে শোকে আকুল মায়ের তৃষ্ণার্ত হৃদয় যেন এতদিনে একটু শান্তি পেল। খোকা, 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 মানিক আমার খোকা, খোকা, কোথায় ছিলি বাবা এতদিন? কোথায় ছিলি খোকা? আয় আয় বাবা, আয় আয়, বস দেখি, আয় বস। আরে বাচ্চা আমার, বাচ্চা আমার কতদিন আমার থেকে দূরে ছিল। শোনা আমার, দেখি দেখি দেখি। হেসে কেঁদে আনন্দে আকুল হয়ে উঠে খোকাকে নিয়ে তিনি কি করবেন ভেবে পেলেন না। ফেলনার চেহারা, পোশাক আশাকেও দারিদ্র্যের চিহ্ন মাত্র ছিল না। সুন্দর দেখতে ফেলনাও বিনীত সলজ্জ মুখে চুপ করেই রইল। এত আদর আপ্যায়ন তারও ভালো লাগছিল। সে বোঝার চেষ্টা করছিল পুরো ব্যাপারটা। স্ত্রীর দেখা দেখি অনুকূলবাবুর মনেও সন্তান স্নেহ আবার ফিরে এসেছিল। তবে প্রথম ধাক্কার রেশ কাটিয়ে একটু সামলে অনুকূল বললেন, রায়চরণ, এই যে আমাদেরই ছেলে, কোনো প্রমাণ আছে তোর কাছে? এমন কাজের প্রমাণ কি করে থাকবে বাবু? আমি যে আপনার ছেলে চুরি করেছিলাম, সে কেবল ভগবান জানেন। পৃথিবীতে আর কেউ জানে না, কেউ জানে না। রায়চরণ, তুই সত্যি বলছিস? এই ছেলেই আমার সেই খোকা, যাকে পদ্মা কেড়ে নিয়েছিল 20 বছর আগে? তুই তুই তাকে ফিরিয়ে দিলি? আজ মিথ্যে বলে আমার কি লাভ বাবু? আপনাদের আমানত আমি চোর সেজে আগলে রেখেছিলাম। আজ বড় ভারী মনে হচ্ছে দাদা বাবু। এই ভার বইবার শক্তি আর এই বুড়ো শরীরে নেই। একে গ্রহণ করুন। এ আপনার মতোই জেদি, আপনার মতোই এর তেজ। আমার ঘরেও মানাচ্ছিল না বাবু, মানাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। চোখ দুটো তো একদম আমার খোকার মতো। হ্যাঁ, আমার মানিক, আমার মানিক, মানিক তোকে ভালো করে খেতে দেয়নি না রে? আরে মা ঠাকুরুন, আমি ওকে রাজপুত্রের মতো মানুষ করেছি। কোনোদিন এতটুকু ধুলো দারিদ্র কিচ্ছু লাগতে দিইনি ওর গায়েতে। হ্যাঁ, বিশ্বাস করুন। তুই কি করে পারলি রাইচরণ আমার বুক থেকে আমার ধনকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখতে? তোর কি একটুও মায়া হলো না রে? অনুকূল ভেবে দেখলেন
যে ছেলেটাকে পেয়ে তার স্ত্রী যেভাবে তাকে জড়িয়ে ধরেছেন, এখন আর প্রমাণ সংগ্রহের চেষ্টা করে লাভ নেই। তার থেকে বিশ্বাস করাই ভালো। তাছাড়া এমন ছেলে রাইচরণ পাবেই বা কোথায়? অনুকূল এবার ছেলেটির সঙ্গেও কথা বলে জানলেন যে ছোটবেলা থেকে সে রাইচরণের সঙ্গেই আছে, এবং রাইচরণকে সে বাবা বলে জানলেও রাইচরণ কখনোই তার সঙ্গে বাবার মতো ব্যবহার করেনি, বরং সে বরাবর একজন ভৃত্যের মতোই তার দেখাশোনা করেছে। অনুকূল মন থেকে সন্দেহ দূর করে দৃঢ় কণ্ঠে জানালেন, কিন্তু রাইচরণ, তুই আর আমাদের ছায়া মারাতে পারবি না। বাবু, এই বুড়ো বয়সে কোথায় যাব আমি? বলুন, কোথায় যাব? না না, আহা, ও ও থাক, ও থাক। আমার বাচ্চার মঙ্গল হোক, ওকে আমি মাফ করলাম, ও থাক। না, যে কাজ ও করেছে তাতে ওকে মাফ করা যায় না। বাবু, আমি করিনি বাবু, আমি করিনি, ভগবান করেছে। পা ছাড় রাইচরণ, নিজের পাপ ভগবানের কাছে চাপাচ্ছিস? তুই এত বড় বিশ্বাসঘাতক? যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করেছে তাকে আর বিশ্বাস করা ঠিক নয়। আমি আমি সে কাজ করিনি বাবু। আবার সেই এক কথা? কে করেছে তবে? আমার অদৃষ্ট বাবু, আমার অদৃষ্ট। আমাকে তাড়িয়ে দেবেন না বাবু। পৃথিবীতে আমার আর কেউ নেই বাবু, কেউ নেই। এমন কৈফিয়ত ও কারণ তো কোনো শিক্ষিত লোকের জন্য যথেষ্ট হতে পারে না। ফেলনা এতক্ষণ সবটা চুপ করে দেখছিল। সে বুঝল সে মুনসেফের সন্তান। রাইচরণ তাকে এতদিন চুরি করে নিজের ছেলে বলে অপমানিত করে নিজের কাছে রেখে দিয়েছিল। তার মানে এই বুড়ো মানুষটা আমার বাবা নয়, আমি একটা চোরের ঘরে মানুষ হলাম। আমার বাবা ম্যাজিস্ট্রেট। প্রথমে ফেলনা মনে মনে খুব রেগে গেল, কিন্তু ভৃত্যের ওপর রাগ না দেখিয়ে বড় বাড়ির ছেলের যোগ্য উত্তরাধিকারীর মতোই বড় মনের পরিচয় দিয়ে অনুকূলবাবুকে বলল, না থাক বাবা, ওকে মাফ করে দাও। বাড়িতে থাকতে না দাও, মাসিক কিছু টাকা অন্তত বরাদ্দ করে দাও। এই মুহূর্তেই তুই এখান থেকে বিদায় হ রাইচরণ। শুনলি তো, যে ছেলের জন্য তুই সব করলি সেই ছেলেই আজ তোকে অস্বীকার করছে। এটাই তোর আসল শাস্তি। নে, আর দাঁড়িয়ে থাকিস না। দেখ রাইচরণ, এর ভেতরে আমারই রক্ত বইছে। এর মেজাজ, এর অহংকার সবই বলছে ও আমারই বংশের। আমি ম্যাজিস্ট্রেট হিসেবে তোকে সাজা দিতে পারি, কিন্তু দিলাম না। তুই থাকলে প্রতি মুহূর্তে তো সে প্রতারণার কথা আমার মনে পড়বে। না, তুই চলে যা রাইচরণ, চলে যা। এরপর রাইচরণ আর কোনো কথা না বলে একবার নিজের ছেলের মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে অনুকূল ও তাঁর স্ত্রীকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। যে মানুষটা নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু জল করে তাকে রাজপুত্র বানিয়েছিল, সেই মানুষটাকে মুহূর্তের মধ্যে এক ঘৃণ্য চোর বলে মেনে নিল ফেলনাও। ছোটবেলার সেই চন্নর প্রতি আজ তার মনের রাগ আর ঘৃণা কিছুতেই চেপে রাখতে পারল না ফেলনা। তার কণ্ঠস্বরে তা প্রকাশ পেল। নিজের সবটুকু বাবুর বাড়িতে দিয়ে বেরিয়ে এলো রাইচরণ। তারপর পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশে গেল। মাসের শেষে অনুকূল যখন তার দেশের ঠিকানায় কিছু টাকা পাঠালেন, তখন সে টাকা ফেরত এলো। সেখানে কোনো লোক নেই। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে। তাই এই কবিপক্ষে
আমাদের এটি ছিল একটি বিশেষ নিবেদন। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পগুচ্ছের প্রথম খণ্ডের গল্প। রচনাকাল অগ্রহায়ণ 1298, অর্থাৎ ইংরেজির 1891 সাল। এই গল্পটি থেকে 1960 সালে অগ্রদূতের পরিচালনায় যে ছবিটি তৈরি হয়, তাতে রাইচরণের ভূমিকায় উত্তম কুমারের অভিনয় তার জীবনের অন্যতম সেরা অভিনয় হিসেবে প্রশংসিত হয়। আজও বাংলা সিনেমার দর্শক তার সে অভিনয় ভুলতে পারেনি। আমাদের আজকের গল্প পাঠে শেখর, রাইচরণ কৌশিক ব্যানার্জি, অনুকূল প্রসূন দাস, গিন্নিমা আম্রপালি ঘোষ মিত্র, ম্যানেজার অনিবারণ আর্য জানা, খোকাবাবু শ্রমণা রায়চৌধুরী, ফেলনা সৃজন নাথ ও স্বরূপ সরকার। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় প্রীতম বাগচি, পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।